পৃথিবীর সব পানি যদি হঠাৎ করে উধাও হয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা কি হতে পারে। এক পরিবার সমুদ্র সৈকতে জন্মদিন উদযাপন করতে এসেছিল, কিন্তু রাত নামতে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। আকাশের রহস্যময় আগুনের গোলা, ভোরের আলো ফুটতে তারা দেখলো সমুদ্র নেই, চারিদিকে শুধু মরুভূমি। যেখানে কাল এত পানি ছিল সেখানে এখন শুধু শুষ্ক বালি। এরপর শুরু হলো একের পর এক হাড়হিম করা ঘটনা, যেন সত্যিকারই দুঃস্বপ্ন। বেঁচে থাকার স্বপ্ন যেন আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। রহস্য, আতঙ্ক আর মৃত্যু ভয় নিয়ে তৈরি হয়েছে এবছরের সেরা সার্ভাইভাল থ্রিলার মুভি। আর কথা না বাড়িয়ে চলুন ঝাঁপ দিয়ে গল্পের রোমাঞ্চকর জগতে। টম তার স্ত্রী জুলিয়া এবং দুই সন্তান ক্যাসি ও বেন সমুদ্র ভ্রমণে যায়। টম ও বেন মাছ ধরছিল, ক্যাসি গ্যাস দিতে ব্যস্ত ছিল আর জুলিয়া সাঁতার কাটছিল। হঠাৎ জুলিয়া অস্বস্তি বোধ করে এবং ভয় পায়। তার মনে হয় কিছু একটা বিপজ্জনক প্রাণী তাকে ঘিরে আছে। একই সময় ইউথের যন্ত্র বিকল হয়, কিন্তু টম মাছ ধরায় মগ্ন থাকে। জুলিয়া পানিতে ডুবতে শুরু করে এবং সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ শুনতে পায় না। অবশেষে টম জুলিয়ার চিৎকার শুনে তাকে উদ্ধার করে। জুলিয়া ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং সবাই দ্রুত ঘটনাটি ভুলেও যায়, কারণ আজ তাদের ছেলের জন্মদিন, যা উদযাপন করার জন্য তারা এখানে এসেছে। টম কেকের উপর মোমবাতি জ্বালায়, সবাই বেনকে শুভেচ্ছা জানায় এবং তাকে বেশ কিছু উপহারও দেয়। ক্যাসি তাদের একটি গ্রুপ ফটো তোলে, তখন ক্যাসির প্রেমিক তাকে ফোন করে এবং তার দিনটাও কেমন যাচ্ছে জানতে চায়। ভিডিও কলে ক্যাসি দেখতে পায় তার প্রেমিকের পেছনে একটা ঝড় আসছে। ক্যাসি চিন্তিত হয়ে বলে তার প্রেমিক জানায় যে সে নিরাপদ স্থানে আছে। ক্যাসি তার বাবা মাকে ঝড়ের কথা বলে, তখনই সবাই জাহাজে কিছু একটা ধাক্কা অনুভব করে। সবাই দিকের দিকে ছুটে যায় এবং ইউটের চারপাশে বিশাল তিমির মৃতদেহ দেখতে পায়। টম ব্যাখ্যা করে ঝড়ের সময় তিমিরা বিভ্রান্ত হয়ে দিক হারিয়ে ফেলে। নিজেদের নিরাপত্তার জন্যই তিমিরা নৌকাকে ধাক্কা দিয়েছে। টম জাহাজের ক্ষয়ক্ষতি দেখার জন্য জলে ডুব দেয়। ফিরে আসার পর দেখা যায় জাহাজের প্রোপেলারে আঘাত লেগে তার স্বামীর কাঁধ কেটে গেছে। জুলিয়া তার স্বামীর কাঁধে কাটা অংশ সেলাই করে দেয়। টম জানায় তিমি লেজের আঘাতে ইউটের প্রোপেলার গুলো বেঁকে গেছে, তাই এখন তাদের এখান থেকে জাহাজে নিয়ে যাওয়া অসম্ভব। ক্যাসি সাহায্যের জন্য ফোন বের করে, কিন্তু কোথাও নেটওয়ার্ক ছিল না, এমনকি রেডিওতেও কোনো সিগন্যাল ছিল না। টম জাহাজে থাকা খাবার ও অন্যান্য জিনিস হিসাব করতে শুরু করে। সে দেখে 4 দিনের জন্য পর্যাপ্ত খাবার আছে, কিন্তু পর্যাপ্ত পানি নেই। তারা একটি ব্যস্ত শিপিং রুটে ছিল, তাই কেউ তাদের খুঁজে পাবে এই আশায় অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। একটু পর বাইরে অদ্ভুত শব্দ পেয়ে সবাই বাইরে আসে। তারা আকাশ থেকে জ্বলন্ত কিছু একটা তাদের দিকে এগিয়ে আসতে দেখে। টম ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালু করে, কারণ জ্বলন্ত বস্তুর আঘাতে তারা কেউ বাঁচবে না, ইঞ্জিন বিকল হয়ে যাবে জেনেও সে জাহাজটি কিছুটা সামনে এগিয়ে নিয়ে যায়। আকাশ থেকে পড়া উল্কাটি তাদের পাশের সমুদ্রে গিয়ে পড়ে। পরে তারা বুঝতে পারে ওটা উল্কা নয়, স্যাটেলাইট। স্যাটেলাইটটি পতিত হওয়ার কারণে আশেপাশে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কিন্তু কেন স্যাটেলাইট খসে পড়লো তা তাদের বোধগম্য হলো না। জাহাজের যন্ত্রপাতি উদ্ভুত আচরণ করতে লাগলো, এমনকি কম্পাসও একা একাই ঘুরছিল। সবাই ভয় পেয়ে লাইফ জ্যাকেট পরে নেয়, কারণ তারা ভেবেছিল বড় কোনো ঝড় আসতে পারে। তারা সবচেয়ে খারাপ কিছুর জন্য প্রস্তুত হতে থাকে। হঠাৎ করেই তাদের সবার মাথা ঘুরতে থাকে এবং বমি বমি ভাব হতে থাকে। টম সুইয়ার বন্দুক দিয়ে সাহায্যের সংকেত দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টায় ব্যর্থ হয়। ভয়ঙ্কর রাত কাটিয়ে সকালে যখন সবার জ্ঞান ফেরে, টম জাহাজের একপাশে অনেক বড় একটি ছিদ্র দেখতে পায়। সে ভাবে এত বড় ছিদ্র থাকলেও জাহাজ কেন ডুবে যায়নি তা বোঝার জন্য সে বাইরে আসে। টম দেখতে পায় তাদের জাহাজ একটি বিশাল মরুভূমির মাঝখানে বড় পাথরের উপর দাঁড়িয়ে আছে। টম বুঝতে পারল তারা এখনো সমুদ্রের মধ্যেই আছে, কিন্তু সমুদ্রের পানি সরে গেছে। কম্পাসের কাছে এসে টম দেখে উত্তর দক্ষিণ পাল্টে গেছে। টম বুঝতে পারে পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। মেরু পাল্টে যাওয়ায় সমুদ্রের পানি স্থলভাগে চলে গেছে। সেখানে যারা ছিল তারা সবাই মারা গেছে, একমাত্র যারা তাদের মতো সমুদ্রে ছিল তারাই হয়তো বেঁচে আছে। ক্যাসি তার প্রেমিকের কথা ভেবে ভেঙে পড়ে এবং কেবিনে চলে যায়। জুলিয়া বেঁচে থাকার জন্য খাবার তালিকা করতে শুরু করে। বেন তার জন্মদিনে বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয়, এই আশায় যে কেউ তাদের দেখলে সাহায্যের জন্য এগিয়ে আসবে। টম রেডিও চালু করে, একের পর এক বিপদ সংকেত পাঠায়, কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে।
কোনো রেডিও থেকে জবাব না পেলে হঠাৎ সে নাটুর নামে একটি সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। নাটু ও তার টিম ঘটনার সময় পানির নিচে ছিল এবং এখন সে একা বেঁচে আছে। নাটু জানায় সেও কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। সে হিসাব করে দেখছে সমুদ্রের পানি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। সে টমদেরকে দ্রুত কোনো উঁচু জায়গা খুঁজে বের করতে বলে, তা না হলে তারা আর বাঁচবে না। টম নাটুর কাছে সাবমেরিনের জায়গা চায়, কিন্তু নাটু রাজি হয় না, কারণ সে টমদেরকে চেনে না। নাটু জানায় তার সাবমেরিন ছোট, মাত্র 3 জনের জায়গা আছে। টম নাটুর কাছে 4 দিনের খাবার দিয়ে তার 2 সন্তানকে সাবমেরিনে নিতে অনুরোধ করে, আর সে ও তার স্ত্রী উঁচু জায়গার সন্তানে চলে যাবে। বেশ কিছুক্ষণ ভেবে অবশেষে নাটু তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর নাটু তাদেরকে তার লোকেশন দেয়। টম জানে তারা কয়েকদিনের মধ্যেই তার কাছে পৌঁছে যাবে। পরদিন সকালে পরিবারটি তাদের যাত্রা শুরু করার জন্য প্রায় প্রস্তুত। টম ডেকের উপরে পা রেখে দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ একটা কুকুর সহ একজন ব্যক্তিকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে এবং তাকে বেঁচে থাকার জন্য অভিনন্দন জানায়। কিন্তু টম লক্ষ্য করে যে লোকটি আহত হয়েছে, তাই সে তার জন্য কিছু পানি নিয়ে তার দিকে এগিয়ে যায়। লোকটা প্রথমে পানি খায়, তারপর হঠাৎই টমের মুখে ঘুষি মারে। টম এতে মাটিতে পড়ে গেলে জুলিয়া এটা দেখে তার স্বামীর কাছে ছুটে আসছিল। তখন ওই লোকটা তার হাতে থাকা বর্ষে টমের বুকে ঠুকিয়ে দেয়, আর লোকটার কুকুর তখন জুলিয়ার দিকে তাকিয়ে হিংস্রভাবে ডাকছিল। জুলিয়া নিজে আতঙ্কের মধ্যে বুঝতে পারে যে তার স্বামীকে বাঁচানোর আর কোনো উপায় নেই, তাই সে নৌকার দিকে দৌড় দেয়। লোকটা তার দিকে আসতে থাকে। জুলিয়া দ্রুত নৌকায় ওঠার সময় তার হাত কেটে যায়। বাচ্চারা তার চিৎকার শুনে দুজনেই তার কাছে ছুটে যায়। তারা সবাই মিলে কেবিনের দরজাগুলি শক্ত করে লাগিয়ে দেয়। তারপরে জুলিয়া ক্যাসি এবং বেনকে একটা লকারে লুকিয়ে রাখে, আর সে তার মেয়েকে একটা ফ্লেয়ার বন্দুক দেয় এবং তাকে বলে যদি আর কোনো উপায় না থাকে তাহলে শুধুমাত্র এটা চালাবে। এদিকে লোকটা দরজা ভাঙার চেষ্টা করে, আর কিছুক্ষণের মধ্যে সে দরজা ভেঙেও ফেলে। জুলিয়া নিজের বাথরুমে লুকিয়ে পড়ে এবং তার হাতের ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগায়। এদিকে লোকটা তখন নৌকার ভিতরে ঢুকে সরাসরি কিচেনে চলে যায়, আর সেখান থেকে খাবার উঠিয়ে নেয়। দেখে বোঝা যাচ্ছিল সে অনেক বেশি ক্ষুধার্ত। খাবার খেতে খেতে সে পুরো নৌকায় বাকিদেরকে খুঁজতে শুরু করে। জুলিয়া তখন একটা রান্নাঘরে ছুরি হাতে নিয়ে লোকটার জন্য অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ সে শব্দ করে ফেলায় নৌকা ছিদ্র দিয়ে সে নিচে নেমে লুকিয়ে পড়ে। কিন্তু তার বাচ্চারা এখনো নৌকাতেই ছিল, তাই জুলিয়া আবার যখন উপরে যাওয়ার চেষ্টা করে তখনই ওই লোকটার কুকুর তার সামনে চলে আসে, আর কুকুরটা তখন তার উপর আক্রমণ করে দেয়। বাধ্য হয়ে জুলিয়া তার হাতে থাকা চাকু দিয়ে কুকুরটাকে মেরে ফেলে। কুকুরের শব্দ শুনে যখন লোকটা বাইরে আসে তখন সে দেখতে পায় তার নিচে তার কুকুরের লাশ পড়ে আছে। কিন্তু জুলিয়ার বাচ্চারা যেহেতু এখনো নৌকাতেই ছিল, তাই সে তাদেরকে বাঁচানোর জন্য আবারও সেখানে আসে। পেছন থেকে লোকটাকে আক্রমণ করতেই যাবে, তার আগে লোকটা তাকে দেখে ফেলে আর তাকে মারতে শুরু করে। লোকটা জুলিয়াকে টর্চার করতে করতে জিজ্ঞাসা করে তাদের কাছে আর কি কি জিনিস আছে। বাচ্চারা ভেতর থেকে সবকিছু শুনতে পাচ্ছিল, আর তারা বুঝতে পারছিল যে এই লোকটা তাদেরকে মেরে ফেলবে। তাই ক্যাসি তার কাছে থাকা শোয়ার গান দিয়ে ওই লোকটার মুখে গুলি করে। এতে লোকটা আহত হয়ে পড়ে যায়, সেই সাথে নৌকাতে আগুন ধরে যায়। জুলিয়া তার 2 বাচ্চাকে দ্রুত এখান থেকে বের হয়ে যেতে বলে, আর সে বাকি খাবারগুলো নেওয়ার জন্য সেখানে যায়। কিন্তু লোকটা এখনো তার কাছ থেকে খাবারগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আহত হয়ে যাওয়ার কারণে খুব বেশি একটা সে সুবিধা করতে পারে না। জুলিয়া খাবারগুলো একটা ব্যাগে নিয়ে দ্রুত বাইরে বের হয়ে আসে। সে বাইরে এসে দেখে বাচ্চা 2জন তাদের বাবা লাশকে জড়িয়ে ধরে কান্না করছিল। জুলিয়া কোনোভাবে তাদেরকে সামলানোর চেষ্টা করে, কিন্তু যখন সে দেখে ওই লোকটা আগুন থেকে বেঁচে গেছে আর নৌকা থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে আসছে, তখন সে বাচ্চাদেরকে নিয়ে দ্রুত সামনের দিকে এগোতে শুরু করে। এর কিছুক্ষণ পরে তাদের নৌকাটা বিস্ফোরিত হয়ে যায়। জুলিয়া তার 2 বাচ্চাকে নিয়ে সেই দিকে যাওয়ারই চেষ্টা করছিল যেখান থেকে তারা নাটু সাবমেরিনের সিগন্যাল পেয়েছিল। হাঁটতে হাঁটতে তারা একটা পাথরের গিরিখাতে আশ্রয় নেয়, যেখানে তারা একটা পানির স্রোত খুঁজে পায়, কিন্তু পানিটা এতই নোংরা ছিল যে এটা খাওয়ার যোগ্য ছিল না। ক্যাসি তার ভাইয়ের সাথে সমান পরিমাণ পানি ভাগ করে খায়। যেহেতু বেনের ওড়ানো বেলুনগুলো দেখেই খুনি এসেছিল, তাই বেন নিজেকে দোষী মনে করছিল তার বাবার মৃত্যুর জন্য। ক্যাসিও একই চিন্তা করছিল, কিন্তু জুলিয়া তাদেরকে থামতে বলে। জুলিয়া বেনকে বলে যা হয়েছে এর জন্য তোমার কোনো দোষ নেই, আর এখন আমাদেরকে বাঁচতে হলে অবশ্য সামনের দিকে এগোতে হবে, তাই এসব নিয়ে ভাবার সময় এখন নেই। জুলিয়া পাহাড়ের উপর থেকে আবারও সেই লোকটাকে দেখতে পাচ্ছিল। সে এখনো তাদের পেছনে আসছিল, কারণ সব খাবার জুলিয়া নিয়ে এসেছে। তাই জুলিয়া আবারও সবাইকে দ্রুত এগোনোর জন্য তাড়া দিতে থাকে, কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। সমুদ্রের তলদেশে
উঁচু নিচু অনেক পর্বত ছিল, তাই তাদের এগোতে বেশ কষ্ট হচ্ছিল। এভাবে এগোতে এগোতে একটা সময় বেন অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তাই বাধ্য হয়ে তাদেরকে থামতে হয়। বেন পানির অভাবে অনেক বেশি ডিহাইড্রেট হয়ে পড়েছিল, তাই জুলিয়া তাদের কাছে থাকা শেষ পানিটুকু বেনকে খেতে দেয়। একটা সময় তারা তাদের সামনের একটা বিধ্বস্ত বিমান দেখতে পায়, তাই আজকে রাতটা তারা এখানে কাটানোর সিদ্ধান্ত নেয়। বাচ্চারা তাদের বাবাকে অনেক মিস করছিল, কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকার কারণে তারা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ওই রাতে ক্যাসি বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, তাই দেখার জন্য সে বাইরে আসে। সে দেখতে পায় সেখানে আসলে ওই লোকটা আসছিল। সে ক্যাসিকে একা দেখে তার দিকে আক্রমণ করার জন্য চুপি চুপি আসছিল, কিন্তু সে তো আর জানে না ক্যাসি এখানে ইচ্ছে করে বসেছিল। লোকটা ক্যাসির কাছে আসতে পেছন থেকে জড়িয়ে ছুরি নিয়ে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মেরে ফেলে। কারণ এই বিশাল প্রান্তরে এই লোকটা ছিল তাদের জন্য সব থেকে বড় ঝুঁকি। কিন্তু সকালে যখন তারা ঘুম থেকে উঠে বাইরে আসে, তখন দেখতে পায় লোকটা লাশ সেখানে নেই। তার মানে এখানে কিছু সামুদ্রিক প্রাণী আছে যারা উভচর, তারা বেঁচে আছে, আর নিশ্চয়ই এই প্রাণীগুলো লোকটা লাশ নিয়ে গেছে। তাই এখন থেকে তাদেরকে বেশ সাবধানী থাকতে হবে। আবারও দিনভর হাঁটার কারণে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তাই সামনে নোনা পানি দেখার পরেও বেন দৌড়ে যায় সেখান থেকে পানি খাওয়ার জন্য। জুলিয়া দ্রুত গিয়ে তাকে থামায়, কারণ এই পানি খেলে কিছুক্ষণের ভেতরেই অসুস্থ হয়ে সে মারা যাবে। এরপর সেদিন পুরোটা পথ চলার পর তারা আবারও কিছু প্লাস্টিক খুঁজে পায়, যেগুলো দিয়ে রাত কাটানোর জন্য একটা বিশাল শেল্টার বানায় তারা। কিন্তু রাতে জুলিয়া বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, তাই সে যখন বাইরে আসে তখন সে দেখতে পায় বিশাল সাইজের বড় বড় কিছু কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে। জুলিয়া দ্রুত তার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে সামনে থেকে পালাবার জন্য দৌড়াতে থাকে। কিছু দূর আসার পরে সে একটা বিশাল জাহাজ দেখতে পায়, যেখানে অনেক কন্টেইনার পড়েছিল। আর সেদিকে এগিয়ে গেলে তারা দেখে সেখানে কিছু লোকও ছিল যারা হয়তো এই জাহাজে চাকরি করত। জুলিয়া তাদের কাছে সাহায্য চায়, কিন্তু লোকগুলো কাঁকড়াদেরকে দেখে তাদের সাহায্য করার বদলে নিজেরাই কন্টেইনারে ঢুকে দরজা আটকে দেয়। তাই বাধ্য হয়ে জুলিয়া ও বাচ্চারা সেখানে পড়ে থাকা কন্টেইনারের উপরে উঠে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু উপরে ওঠার সময় একটা কাঁকড়া জুলিয়ার পায়ে কামড়ে দেয়। এদিকে নিচে থাকা সে লোকগুলোর কন্টেইনারের ভেতরেও কাঁকড়া ঢুকে পড়ে। তাদের কাছে বন্দুক ছিল, তাই তারা গুলি করতে শুরু করে, কিন্তু কাঁকড়াদের সংখ্যা অনেক বেশি হওয়ায় কিছুক্ষণের মধ্যেই লোকগুলোকে ছিঁড়ে খেয়ে ফেলে। জুলিয়ারও কন্টেইনারের ছাদে থাকার কারণে বেঁচে যায়। সকালে ঘুম থেকে উঠে তারা সবাই মিলে কন্টেইনারগুলো থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কালেক্ট করতে শুরু করে, এমনকি তারা কিছু বন্দুক সাথে নেয়। আর সেখানকার একজন মৃত ব্যক্তির লাশ থেকে জুলিয়া একটা ওয়াকি টকি পায়। সেটা দিয়ে জুলিয়া আবারও নাটুর সাথে কন্ট্যাক্ট করে, আর নাটু তখন জানায় যে তাকেও বেশ কিছু কাঁকড়া আক্রমণ করেছিল আর সে বেশ গুরুতর আহত হয়ে গেছে। আর সেই সাথে নাটু এটাও জানায় যে এই প্রাণীগুলো এদিকেই আসছে, কারণ সমুদ্রের পানি তার ধারণা থেকে অনেক আগেই এখানে ফিরে আসবে। হয়তো আর কয়েক ঘন্টার ভেতরে এই জায়গাগুলো আবারও সমুদ্রে পরিণত হয়ে যাবে, আর তাই এর আগে যে করে হোক তাদেরকে সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু জুলিয়া তখন কাঁদতে থাকে আর বলে, আমাদের কাছে তো এখন কোনো ম্যাপও নেই, আমরা কিভাবে তোমার লোকেশন এত দ্রুত খুঁজে বের করবো? তাই তাদেরকে পথ দেখানোর জন্য নাটু তখন তার কাছে থাকা শেষ ফ্লেয়ার গানটাও আকাশে ফায়ার করে। ফ্লেয়ার দেখে জুলিয়ারা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা সাবমেরিন থেকে খুব বেশি দূরে ছিল না। তাই তারা আবারও দ্রুত সেদিকে এগোতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তারা চোখের সামনে সাবমেরিনটাকে দেখতে পাচ্ছিল। আর তখন কেসি জিজ্ঞাসা করে জুলিয়ার কি হবে, কারণ ওই সাবমেরিনে তো মাত্র 3 জনের বসার জায়গা ছিল। কিন্তু জুলিয়া তাকে বলে, এখন এসব কিছু ভাবার সময় নেই, আমাদেরকে আগে যে করে হোক সাবমেরিনের কাছে পৌঁছাতে হবে, তারপর ভাবা যাবে কি করা যায়। কিন্তু তারা তখন পাহাড়ি দেয়ালের ভেতর থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই পাথর ধসের কারণে জুলিয়া তার বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায়, আর সে চিৎকার করে তাদেরকে বলতে থাকে যে এমনিতেই আমার জন্য কোনো জায়গা নেই, তাই তোমরা দ্রুত সেখানে চলে যাও। আর এখন কিছু করারও ছিল না, তাই বাচ্চারা কাঁদতে কাঁদতে সাবমেরিনের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু সেখানে পৌঁছানোর পর ক্যাসি দেখতে পায় নাটু আসলে অনেক খারাপভাবে আহত ছিল। নাটু তাকে বলে, হয়তো আমি আর বাঁচতে পারবো না, তাই তোমরা 3 জনই সাবমেরিনে যেতে পারবে। এটা শুনে ক্যাসি আবারও তার মায়ের দিকে দৌড়ে যায়। এদিকে কাঁকড়াগুলো তখন জুলিয়াকে আক্রমণ করার জন্যই আসছিল, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তারা প্রায় জুলিয়াকে ধরেই ফেলবে। আর ঠিক এমন সময় ক্যাসি সে তার মাকে বাঁচিয়ে নেয়, আর তারা 2 জন দৌড়ে আবারও সাবমেরিনের কাছে চলে আসে। এমন সময় জুলিয়া দেখতে পায় সমুদ্রের পানি আবারও ফিরে আসছে।
তাই দ্রুত সে বাচ্চাদেরকে নিয়ে সাবমেরিনে ঢুকে যায় আর নিমিষেই সমুদ্রের পানি এসে সাবমেরিনে আছড়ে পড়ে। পানির স্রোতে সাবমেরিন একাই ভেসে যাচ্ছিল, কিন্তু অনেক বেশি ঝাঁকি আর ক্লান্তির কারণে তারা তিনজনই সাবমেরিনের ভেতর অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর কয়েক ঘন্টা পেরিয়ে যায়। তারপর যখন তাদের জ্ঞান ফেরে তারা খেয়াল করে যে তাদের সাবমেরিনটা এখন পানি থেকে বাইরে আছে, আর তিনজন তখন বাইরে বের হয়ে দেখে যে অবশেষে তারা তাদের শহরে ফিরে এসেছে। কিন্তু এখন এখানে হয়তো তারা বাদে আর কেউ বেঁচে নেই, আর হয়তো তারা তিনজনই এখন এই পৃথিবীর শেষ মানুষ, আর হয়তো তাদেরকে এইভাবেই সারভাইভ করতে হবে। তো গল্পটা এখানেই শেষ হয়ে যায়।